আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা খেলবো স্কাই ব্লক। আমি হালকা খেলেছিলাম কিন্তু অতবারই মরে গেছি। এখন কি করবো, এই যে কয়েকটা জায়গা গর্ত করছিলাম, এখান থেকে তো ভাঙতে যাচ্ছে না। তাও মাত্র 2 দিনের মধ্যে, অর্থাৎ এই মাসে 20,000 টাকা আর পরের মাসে অর্থাৎ গরমের যে ছুটি থাকবে যে মাসটা সেই মাসের টাকা তোমরা সকলে উপরটা ভাঙলে ভালো হতো। আর তোমরা যদি টাকা ক্লিয়ার করতে না চাও তাহলে কাঠপোড়া গরমের মধ্যে তোমাদের স্কুলে আসতে হবে। আর তোমরা যদি গরমের মধ্যে স্কুলে আসতে চাও তাহলে তোমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। আর এই সময় তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের আর কোনো স্কুলে কন্টিনিউ হবে না। কিরম কতগুলো কাটলাম, কি পড়ে গেছে, হাত ভাল লাগে না। কিচ্ছু হবে না, কিচ্ছু। কে টাকার জন্য এত বদমাইশি করতে পারে আমি সেটা বিশ্বাসই করতে পারি না। এত বদমাইশি স্কুল কর্তৃপক্ষ আমি কখনো দেখিনি। তুই চিন্তা করিস না, আমরা দেখছি কি করা যায়। তৃষা যখন সেদিন স্কুলে যায় তখন সে দেখে যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এবং তাদের বাবা মায়েরাও অনেক কষ্ট করে গরমের ছুটি পাওয়ার জন্য 2 দিনের মধ্যে 40,000 টাকা জমা দিচ্ছে। কেউ কেউ নিজের গহনাগাটি বিক্রি করে দেয়, আবার অনেকে অফিস থেকে টাকা ধার নিতে শুরু করে। কিন্তু বাচ্চারা যাতে গরমে ছুটি পায় সেই জন্য তারা 40,000 টাকা জমা দেয়। কিন্তু তৃষার বাবা কোথাও থেকে 40,000 টাকা এক মুহূর্তের মধ্যে জোগাড় করে উঠতে পারে না। কি হলো তৃষা, সবাই 40,000 টাকা জমা দিয়ে দিচ্ছে, তুমি এখনো 40,000 টাকা জমা দাওনি কেন? তোমার কি গরমের ছুটির প্রতি কোনো মায়া নেই? গরমের ছুটির প্রতি কোনো মায়া থাকবে না কেন ম্যাডাম? কিন্তু আপনারা যে পরিমাণে ডাকাতি করছেন সেই ডাকাতি দেখে আমার মনে হচ্ছে এই স্কুলে না ভর্তি হলেই ভালো হতো। কারণ আমার বাবার পক্ষে 2 দিনের মধ্যে 40,000 টাকা জমা দেওয়া সম্ভব নয়। তাতে যদি আমাকে গরমের মধ্যে মরে গিয়েও স্কুলে আসতে হয় আমি তাই আসবো, কিন্তু আপনাদের এই অন্যায় আমি মেনে নেব না। 40,000 টাকা যখন দিতে পারবে না তাহলে গরমের মধ্যে তোমাকে মজা দেখাচ্ছি, চলো চলো আমার সঙ্গে, এরপর বুঝতে পারবে কত ধানে কত চাল। কারণ তুমি শাস্তি পেলে তোমার বাবা মা সুর করে 40,000 টাকা পকেট থেকে বের করবে, চলো। এই বলে সুলোচনা ম্যাডাম তৃষাকে হাত ধরে টানতে টানতে স্কুলের মাঠে নিয়ে যায়। আর তখন মধ্য গগনে চড়া রোদ, বাইরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রথমে এটা গরমে ক্লাস 10 এর স্টুডেন্ট তৃষাকে সুলোচনা ম্যাডাম মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখে আর তাকে সারাদিন এভাবে গরমের মধ্যে মাঠে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয়। এই কয়টা বানাইছি, কষ্ট হচ্ছে ম্যাডাম, আমার মাথা ঘুরছে, আর একটা সেফটিন পেয়েছি। এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কতগুলো ওইখানে নেদার, ওইখানে নেদার, ওইখানে কি জানি না, ওইখানে জানি না। পরে এখন যাই পরে সে মাথা করে তখনই মাঠের মধ্যে পড়ে যায়। আর যখন সুলোচনা ম্যাডাম সেখানে আসে তখন হাজার টাকাটাকি করা সত্ত্বেও তৃষা চোখ খুলতে পারে না। ফলে সুলোচনা ম্যাডাম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তৃষার এরকম অবস্থা দেখে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে ওঠে। তারা সেই মুহূর্তে রাগের চোখ সম্পত্তি ভাঙচুর করতে শুরু করে। এই খবর যখন বাইরে ছড়িয়ে পড়ে তখন পুলিশ বাহিনী স্কুলে আসতে বাধ্য হয়। তৃষার বাবা মা এসে তাকে পার্শ্ববর্তী নার্সিং হোমেও নিয়ে যায়। এই অর্ডিনারি স্কুল কর্তৃপক্ষ যে এত অমানবিক তা তো জানা ছিল না। কারণ আমি ভেবেছিলাম আমি আমার ছোট মেয়েকে স্কুলে ভর্তি করবো, কিন্তু ভাগ্যিস ঘটনা জানতে পারলাম। আর জীবনে কিছু মেয়েকে স্কুলে ভর্তি করবো না। আর আপনারা চিন্তা করবেন না, আমি তৃষাকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছি। ওই প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার ফলে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। ওই বদমাইশ স্কুলটার নাম অর্ডিনারি হলেও আজ কিন্তু একদমই অর্ডিনারি নয়। এবারে কর্তৃপক্ষকে পুলিশ ধরানো উচিত। পুলিশ বাহিনী যখন জানতে পারে স্কুল কর্তৃপক্ষ গরমের মধ্যে স্টুডেন্টদের সঙ্গে এরকম অপরাধী ব্যবহার করে
অসুবিধা ভোগ করে। এর ফলে কোনো ছাত্রছাত্রীকে কিরে কো এটা সেপলিং পাই বাবা রে বাবা activity হয় না। কেন তারা সেপলিং আনন্দ, এ সেপলিং কর্মসূচি সেপলিং উপভোগ করতে থাকে। সেপলিং আর সেপলিং কিরে এ কি বৃষ্টির জন্য নাকি সেপলিং সেপলিং কি পড়ে দিচ্ছে তাই সে কলেজে ভর্তি হয়ে সবসময় বড়লোক বান্ধবী করতে চায়। ধীরে ধীরে প্রিয়াঙ্ক এবং রচনা আরো সবিতার পড়লে ভীষণ খেয়াল বড় বান্ধবী হয়ে ওঠে। কারণ প্রিয়াঙ্ক এবং রচনার বাবা সবিতার বাবার মতো শহরের নামকরা ব্যবসায়ী ছিল। একদিন তারা তিন বান্ধবী একটা বড় গাড়ি করে কলেজে আসছে এমন সময় তেজুস তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। তেজুস খুবই গরিব ঘরের ছেলে ছিল। সে শহরের একটা প্রাইভেট দপ্তরে কাজ করে কোনো মতে প্রথমে এটা বা সংসার পিকিক্স চালায়। বানানো উচিত ছিল দেখি গাড়ি চালাতে আর স্টুল করে হাতটাই পুরো নষ্ট করে আর স্কুলে গাড়ি থাকতে গেলে হাতটা মধ্যে উঠে ভেঙে দিতে পারতো। আপনাদের মতো বড় লোকের মেয়েদের নামে না পুলিশ কমপ্লেন করে দেওয়া উচিত। তেজসের এমন কথা শুনে তিন বড়লোক বান্ধবী ভীষণ পরিমাণে রেগে যায়। কিন্তু সবিতা গাড়ি থেকে নেমে এসে তাকে কথা শোনানো শুরু করে দেয়। আমি ঠিকই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আপনি আমার গাড়ির সাথে চলে এসেছেন। নিজে ভুল আমি করেছেন, আর তাই পড়তে আপনি পারবো ক্ষমা না। চাইবেন। আপনি আমার কাছে ক্ষমা না চেয়ে বরং আমাকে বড় বড় কথা শোনাচ্ছেন। আমি একদমই ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো দোষ করিনি। আর আপনাদের মতো সুন্দরী মেয়েরা নিজেদেরকে যে কি ভাবে সেটাই বুঝতে পারি না। এমন করে কথা বলছেন যেন জগৎ কিনে রেখে দিয়েছেন। বড়লোক বাবা একটা গাড়ি কিনে দিয়েছে, এমনি সেটাকে চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। এভাবেই দুজনে ঝগড়া করতে করতে সবিতার পীযূষকে খুবই ভালো লেগে যায়। কারণ পীযূষ তাকে সুন্দরী বললে সে মনে মনে খুবই খুশি হয়। কিন্তু সবিতার বাকি দুই বড়লোক বান্ধবী গাড়ি থেকে কিছুতেই নামে না। সবিতা পীযূষকে আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। একদিন সবিতা পীযূষের সঙ্গে দেখা করে এবং সে পীযূষকে এ বাবা, বিয়ের প্রস্তাব কেমন? দিলে পীযূষ প্রথমে কিছুতেই রাজি কিভাবে হতে রে? চায় না। আমার পরিচয় থাকতে পারবে না সবিতা, সেটা তোমাকে তা বিয়ে ঠিক করার জন্য জেদ করো না। কেননা তোমার বাবা যেভাবে তোমার প্রয়োজন মিটিয়ে এসেছি, ঠিক সেরকম ভাবে আমি তোমার প্রয়োজন মেটাতে পারবো না। আর আমার ভালো ঘরের উপর হয়েছে আমার বুড়ি মা, আমার ছোট বোনের দায়িত্ব আছে। এভাবে সবিতা পীযূষকে বিয়ে করার জন্য জোর করতে থাকলে পীযূষের আর কিছু করার থাকে না। সে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে সবিতার বাবা বিমল বাবুর অনেক আপত্তি থাকে। তবুও সবিতা কোনো আপত্তি মানে না। কিছুদিনের মধ্যেই সবিতা তার বাবার অমতে পীযূষের সঙ্গে বিয়ে করে। কিন্তু সবিতা তার বিয়ের ব্যাপারে তার দুই বড়লোক বান্ধবীকে কিছু জানতে দেয় না। তবে বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতেই সবিতা দারিদ্রতা জ্বালায় চলতে শুরু করে। কারণ তার স্বামী, শাশুড়ি মা এবং ননদ সবিতাকে কোনো রকমের কোনো সুখ দিতে পারে না। এই গরিব শ্বশুর বাড়িতে আমার আর কাজ করতে ভালো লাগছে না। আমি শুনেছি যে আমার দুই বড়লোক বান্ধবী অনেক বড় শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে আর ওরা অনেক আরামে আছে। সেদিনকে ফেসবুকে ওদের ফটো দেখলাম, কিন্তু আমি আমার গরিব শ্বশুর বাড়ির লোকজনদের কাউকে দেখাতে পারি না। এমনকি ফটো তুলে ফেসবুকেও দিতে পারি না আমি। এমন সময় সবিতার শাশুড়ি মা মমতা দেবী তার কাছে আসে। বৌমা, সবে শীতকাল গিয়ে গরম পড়ছে, তাই আমার গলাটা খুবই খুসখুস করছে। মনে হচ্ছে জ্বর হবে। তাই আমাকে তুমি একটু গরম জলের মধ্যে মধু মিশিয়ে ওষুধ বানিয়ে দেবে তো। আমি এসব করতে পারবো না। বাপের বাড়িতে আমি কোনোদিনও কোনো রান্না করিনি। তবুও আমি আপনাদের বাড়িতে এসে দিন রাত কাজের মাসের মতো কাজ করছি। তবে আজকের পর থেকে আমাকে আর কোনো অর্ডার করবেন না। আমি কিছু করতে পারবো না। এই বলে সবিতা তার ঘরে চলে যায়। সবিতার এমন ব্যবহার দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। কিন্তু তবুও মমতা দেবী তাকে কিছু বলে না। অন্যদিকে সবিতা পিক্যাক্স তার বানাবো ঘরে গিয়ে তার পিক্যাক্স বরের উপর রাগ দেখাতে শুরু করে। তোমার সাথে সংসার করতে আমার তো ভালো লাগছে না পীযূষ। যতই আমরা নিজেদেরকে পছন্দ করে বিয়ে করি না কেন, এখন আমার মাথা থেকে সবই নেমে গেছে। কারণ তুমি আমাকে সত্যি কোনো বড়লোকের কিরে? আনন্দ দিতে পারছো না। তুমি এরকম করে কেন কথা বলছো সবিতা? আমার পক্ষে আমার পরিবারের জন্য যতটা করা সম্ভব হয় আমি ততটাই তো করছি। আর তুমি তো ভালো করেই জানো আমি সেরকম একটা টাকা রোজগার করতে পারি না। সেই জন্য তো বিয়ের আগে তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই। আমার বাবা যখন বিয়ের সময় তোমাকে যৌতুক দিতে চেয়েছিল, তখন তুমি নাওনি কেন? আর এখন থেকেই কত গরম পড়ে গেছে, আমি তো ঘামতেও শুরু করে দিয়েছি। কিন্তু বাড়িতে একটা এসি পর্যন্ত নেই যে আমি এসি চালিয়ে আরাম করে ঘুমাবো। তারপর একটা ভালো কাঠের খাট নেই, তাই রাত্রিবেলা আমার ভালো করে ঘুমও হয় না। ওয়াশিং মেশিন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমি আমার পুরুষত্বকে বিকিয়ে দিয়ে তোমার বাবার কাছ থেকে যৌতুক নেবো, তাই তো? আমি একদম যৌতুক নিয়ে পছন্দ করি না। আর আমার পরিবারে কোনোদিনও যৌতুক নিয়ে পক্ষে নয়। তাই কোনোদিন এরকম কথা মুখে আনবে না। আমি এই বছর চেষ্টা করছি যে মাইটা তোমার জন্য একটা এসি কেনার। আমার বাবার কাছ থেকে যৌতুক নিতেও তোমার এত অসুবিধা কেন? তুমি যদি যৌতুক নিতে তাহলে আমি অন্তত ভালো করে থাকতে পারতাম। দেখি, তুমি যদি এই গরমকালে এসি কিনে দিতে না পারো, তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে আরাম করবো। এভাবেই দেখতে দেখতে কিছু
সবিতা জোর করে পীযূষকে শপিং করতে নিয়ে যায় এবং পীযূষের টাকা ধ্বংস করে অনেক অনেক শাড়ি কিনে দেয়। যখন তারা বাড়িতে ফিরবে বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সেই সময় হঠাৎ করে সবিতার কলেজের দুই বড়লোক বান্ধবী বড় গাড়ি করে তাদের সামনে এসে দাঁড়ায়। সবিতা তার দুই বড়লোক বান্ধবীকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা এবং রচনা সবিতাকে চিনতে পারলেও পীযূষকে তারা চিনতে পারে না। কিরে সবিতা, তুই বিয়ে করে নিলি আর আমাদের দুজনকে একবারও জানাসনি? আর তাছাড়া তুই এরকম তোর বরের সঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস কেন? তুই চলাফেরা করার জন্য গাড়ি ব্যবহার করিস না? বিয়ের আগে সবসময় তুই 4 চাকা গাড়ি করে ট্রাভেল করতিস আর এখন বিয়ের পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে? বাহ! সত্যি সবিতা, তোকে এরকম সাধারণ সুতির কাপড় একদম মানায় না। আমি ভেবেছিলাম তুই অন্তত সবসময় বেনারসি পরেই ঘুরবি। আরে আমি তো গাড়ি করেই বরের সঙ্গে শপিং করতে বেরিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই এখন শ্বশুর বাড়িতে ফিরবো বলে বাসের অপেক্ষা করছি। আর শোন রচনা, সবসময় বেনারসি পরে কি থাকে বল? আমার কাছে হাজারটা বেনারসি থাকলেও আমার সবসময় বেনারসি পরতে ভালো লাগে না। আমি এটাতেই কমফোর্টেবল। সবিতার মুখে এমন কথা শুনে পীযূষ তার উপর রেগে যায়, কিন্তু তবুও সবিতা সবার সামনে মিথ্যা কথা বলতেই থাকে। ও, এই ব্যাপার? তাহলে আমাদের গাড়িতে উঠে পড়, আমরা তোকে তোর শ্বশুর বাড়িতে ছেড়ে দিচ্ছি। অনেকদিন পর তোর সঙ্গে আর জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছে, তাই ভালো করে গল্পও করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, চলো পীযূষ। সবিতার কথা শুনে পীযূষ কিছুতেই বড় 4 চাকা গাড়িতে উঠতে না চাইলেও সবিতা তাকে জোর করে গাড়িতে উঠতে বাধ্য করে। সবিতা এবং পীযূষ দুজনে মিলে দুই বড়লোক বান্ধবীর গাড়িতে উঠে যাত্রা শুরু করে। কিন্তু গাড়িতে ওঠা মাত্রই সবিতার চিন্তা হয় অন্য রকমের। এদের গাড়িতে তো উঠে পড়লাম, কিন্তু এরা যদি এখন আমার গরিব শ্বশুরবাড়ি দেখতে পায় তাহলে আমাকে নিয়ে খুবই হাসাহাসি করবে, তাই আমি কিছুতেই এদেরকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব না। কিরে সবিতা, তোর শ্বশুরবাড়ি কোনটা? আমার তো মনে হচ্ছে এই বড়লোক বাড়িগুলোর মধ্যে যে কোনো একটাই তোর শ্বশুরবাড়ি হবে, তাই তো? হ্যাঁ ঠিকই, ওই যে সামনে যে 4তলা কাছের বাড়িতে দেখতে পাচ্ছিস, ওই বাড়িতেই আমার শ্বশুরবাড়ি। তুই আমাকে আর পীযূষকে ওই বাড়িটার সামনে ড্রপ করে দে, কেমন? এত বড় এবং সুন্দর বাড়ি দেখে প্রিয়াঙ্কা এবং রচনা খুবই অবাক হয়, কারণ সবিতা এবং পীযূষকে সেই 4তলা বাড়ির সামনে নামিয়ে দেয়। বাহ, তোর শ্বশুর বাড়িটা কি সুন্দর রে! তার মানে তোর তো ভালোই বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তুই সুখে আছিস দেখে আমাদের খুব ভালো লাগছে। সে আর বলতে, আমি তো ভীষণ সুখে আছি। এই তোরা দুজনে অন্তত আমার শ্বশুর বাড়িতে এসে একটা চা বিস্কুট খেয়ে যা, আর পারলে আজকে ডিনারটাও করে যেতে পারি। আর মোর বানাবো নাকি বানাবো আজকে যে? হবে না, কারণ বাড়ির অনেক কাজ ফেলে তো আজকে ফিরে এখানে শেষ করছি। তো আমি কিছুক্ষণ পরে একটু টাইম করবো। বাই।